আজ আমরা এমন একজনের গল্প শুনব, যার উদ্যোগ সফল হলে মানুষ ৬০ লাখ টাকার জিনিস পাবে মাত্র ৬০,০০০ টাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারাহ আল ফাহিম। বর্তমানে কানাডায় কম্পিউটার সায়েন্সে পিএইচডি করছি। আজকের এই সেশনটা মূলত এজন্য করা যে আমরা এখন চারদিকে প্রায় সব দিকেই আমরা দেখি শুধু এআই, এআই, এআই। আমরা এমন একটা যুগে আছি যে আমরা চাইলেই এআই দিয়ে খুব সহজেই যেকোনো কিছু তৈরি করে ফেলতে পারি। আর আমি খেয়াল করলাম যে আমার স্টুডেন্টরা প্রায়ই অনেক সুন্দর, সুন্দর প্রজেক্ট তৈরি করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ওদের এই সুন্দর কাজগুলো মানুষের কাছে পৌঁছায় দিতে পারে না। তাই তাই আমি চেষ্টা করব যে আমার এই ফ্রি টাইম গুলোতে আমি ওদের এই সুন্দর, সুন্দর প্রজেক্ট গুলোকে সবার সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তাই আজকে আমার সাথে যুক্ত আছে আমারই ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট রাতুল। তো রাতুল, তুমি তোমার সম্পর্কে কিছু বলো। সো আমার নাম হচ্ছে রাতুল হাসান। আহ, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন ফোর্থ ইয়ারে আছি বা ফাইনাল ইয়ারে। তো রোবোটিক্স নিয়ে আমার ইন্টারেস্টটা খুব আগে থেকেই। রোবোটিক্স, এমবেডেড সিস্টেমস, 3D ডিজাইন এগুলো নিয়ে আমি অনেক আগে থেকেই কাজ করি। তো আমার জার্নি হইতেছে যে এরকম, যে আমি অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। যেমন আমার দ্য বিগেস্ট প্রজেক্ট হচ্ছে বার্নিকাম। এছাড়া হচ্ছে আমি অ্যাক্সেলিয়া একটা বোস্টন ডাইনামিক্সের এই যে কোয়াড্রুপড রোবট আছে না, যেটা হচ্ছে চার পাওয়ালা, মানে একটা রোবট ডগ, ওগুলা নিয়ে কাজ করছি। পিক্সি ভার্সন 1 ভার্সন 2, একটা হিউম্যানয়েড রোবট, এগুলো নিয়ে কাজ করছি। দেন সফটওয়্যার প্রজেক্ট আছে এআরডুইনো। দেন ফার্ম বোর্ড নিয়ে কাজ করছি, ফার্মিং এর অটোমেশনের জন্য রোবট। দেন সাটার দিয়ে গেম তৈরি করছি, যেটা হচ্ছে জাস্ট ফুল গেম ইঞ্জিন স্ক্র্যাচ থেকে তৈরি করা, নট জাস্ট লাইক ইউনিটি থেকে বা আনরিয়াল ইঞ্জিন থেকে। আমরা যে গেম ইঞ্জিনগুলো নিয়ে তারপর হচ্ছে ইওআই দিয়ে টুইট করে আমরা তৈরি করি কুল একটা স্ক্র্যাচ থেকে একটা গেম ইঞ্জিন তৈরি করা। দেন হচ্ছে এআই ইমপ্লিমেন্ট করা। দেন হচ্ছে আমরা এজেন্টিক এআই, তারপর হচ্ছে র্যাগ মডেল, এগুলো নিয়ে সবকিছু নিয়ে আর কি মোটামুটি করে কাজ করছি। আচ্ছা, মানে হয়তো সবাই এই জিনিসগুলো জানে না, কিন্তু মানে আমি তো ওকে খুব পার্সোনালি খুব ভালোভাবেই চিনি। তাই আমি জানি যে ও আসলে অনেক, অনেক সুন্দর, সুন্দর অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করে। কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আমরা সবগুলো প্রজেক্ট সম্পর্কে জানব না। আজকে রাতুল, তুমি তোমার বায়োনিক আর্মটা সম্পর্কে আমাদেরকে জানাও। জাস্ট বায়োনিক আর্ম সম্পর্কে আজকে আমরা জানব। আমাদেরকে একটু বলো যে তোমার এই বায়োনিক আর্ম প্রজেক্টটা মূলত কি? বা এই আইডিয়াটা তোমার কিভাবে আসলো? তোমার মাথায় কিভাবে আসলো? আর আর আমাদেরকে একটু জানাও যে এই বায়োনিক আর্ম এই জিনিসটা এক্সাক্টলি কোন প্রবলেমটা সলভ করে? বা এটা কিভাবে আমাদের লাইফে ইমপ্যাক্ট ফেলতে পারে? আচ্ছা, বায়োনিকার মূলত হচ্ছে এমন একটা ডিভাইস। আমরা হচ্ছে যে গেমগুলা খেলি না, যে দেখা যাচ্ছে যে হাত নেই কিন্তু সাইবর্গ টাইপের, রোবোটিক্স টাইপের, যে হাফ হিউম্যানয়েড রোবট। তো হচ্ছে যে হাতের এখান থেকে অনেক কিছু একটা গুলি টুলি অনেক বেরোয় আসে। তো বায়োনিকার হচ্ছে ওরকম একটা প্রজেক্ট, যেটা হচ্ছে যে যেসব মানুষদের হাত নেই তাদের ক্ষেত্রে কি করবে, তারা ওই হাত যেখানে নেই ওখানে হচ্ছে বায়োনিক আর্মের বা রোবোটিক আর্মটা লাগাতে পারবে। তো রোবোটিক আর্ম লাগানোর পরে ব্রেন থেকে যে সিগন্যালটা আসবে যে আমি কি করতে চাই, আমি যে মাসল থেকে যে টেনশনটা তৈরি হবে, এইগুলার উপর ডিপেন্ড করেই বায়োনিক আর্মটা কাজ করে, যে আমি কি করতে চাই। তো তার হাত নিয়ে তো কি হয়েছে, তার রোবোটিক একটা আর্ম আছে, তার মেকানিক্যাল একটা আর্ম আছে। তো ওই মেকানিক্যাল আর্মে হচ্ছে আমরা কিভাবে ওই কাজগুলা করতে পারি, ওই কাজগুলা করতে পারবে। তো এছাড়া হচ্ছে বায়োনিক আর্মটা মেইন যেই জন্য হচ্ছে আমার আহ, আসলো মাথায়, একবার হচ্ছে 10 মিনিট স্কুলে একটা প্রতিযোগিতা হয়েছিল। এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ন্যাশনাল সায়েন্স ফেয়ার অনলাইনে, যেটা 10 মিনিট স্কুলে আয়োজন করছিল। তো ওইখানে হচ্ছে আমি উইনার ছিলাম। তো ওইখানে একটা কম্পিটিশনে হচ্ছে একটা আমার কম্পিটিটর ছিল, যে কিনা হ্যান্ডিক্যাপ ছিল, একটা মেয়ে ছিল। তো সে দেখলাম যে তার হ্যান্ডিক্যাপড অবস্থায় থাকার পরেও সে কিন্তু, বাংলাদেশে এত মানুষ থাকতে, সে কিন্তু ওই কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সে কিন্তু জিতছে। ঠিক আছে? তো সে যদি একটা আর্ম ছাড়াই, তার হচ্ছে সে হাত হারায়নি, তার হচ্ছে জন্মগত কিছু ত্রুটি ছিল। তো এখন
সে যদি তার এত ডিসেবিলিটি সত্ত্বেও যদি সে এতগুলা মানে এত বড় একটা সাকসেসফুল কাজ করতে পারে, বাংলাদেশে এত মানুষজনের ভিতরে সে যদি জিততে পারে, তো হোয়াট ইফ তার যদি হাত থাকতো, তো সে আরো ভালো কিছু করতে পারত। তাই না? তো এর থেকে হচ্ছে আমার মাথায় আসে, আচ্ছা আমরা এদের জন্য কি কিছু করতে পারি না? বা এমন কোনো আর্ম তৈরি করতে পারি না যেটা ওই যে সাইবর্গে যেমন সাই-ফাই মুভিতে আমরা দেখি যে রোবট আর্ম হাতে লাগাইছে, হাতে লাগানোর পরে অনেক কিছু সুপার হিউম্যান পাওয়ার চলে আসছে। তো এরপরে বাসায় যেয়ে আমি একটু টুইক করি যে আচ্ছা এগুলা সম্পর্কে কি এগুলা কিছু আছে কিনা? তো এরকম দেখি যে আছে। কিন্তু সমস্যাটা কি? যে খুবই এক্সপেন্সিভ। যেমন Boston Dynamics এরই আর্ম বা MIT ডেভেলপ করা একটা আর্ম আছে $50,000 $50,000 তো হিউজ বাংলাদেশী টাকায়। আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি। সো ডেভেলপিং কান্ট্রির জন্য একটা আর্মের জন্যে কেউ এরকম এত টাকা দিয়ে কিনবে, এটা খুবই একটা মানে অকল্পনীয় বিষয়। তো এইজন্যে তো আমার মাথায় আসে, তো আমরা তো ডেভেলপমেন্টস করতে পারতেছি, এগুলা করতে পারতেছি। এমন কি আছে যে সেই আর্মের ভিতরে আছে যেটা আমরা বানাইতে পারবো না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু টুইক করি যে এগুলা কিভাবে কি তৈরি করে, কাজ করে। এরপরে হচ্ছে আমি কাজ করি যে ফার্স্ট মডেলটা তৈরি করে Arduino দিয়ে প্রোটোটাইপিং এর জন্য আমরা যেরকম ইউজ করি যে একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কিভাবে কাজ করানো যায়। সিম্পল একটা প্রজেক্ট। তো ফার্স্ট প্রজেক্টটা আমার এরকম ছিল যে কাগজ দিয়ে তৈরি করা। যে কাগজ দিয়ে আর্ম তৈরি করা। দেন পরবর্তীতে আমি কি করি? যে আচ্ছা কাগজ দিয়ে তো কাজ হচ্ছে না। আমি পাশের একটা মেটাল ওয়ার্কশপে যাই। মেটাল ওয়ার্কশপে যেয়ে ঠিক আমি যেভাবে বলতেছিলাম, কারণ তখন আমার ল্যাপটপ ছিল না যে আমি তখন 3D মডেলিং করব বা হচ্ছে 3D মডেলিং করে তাকে বুঝায় বলবো। তাকে আমি বলতেছিলাম যে, "ভাইয়া এভাবে করেন।" সে সেভাবে করতেছিল। এভাবে হচ্ছে আমরা ২ জনে মিলে ফিঙ্গারের শেপ দেই, তারপর হচ্ছে হাতের শেপ দেই। শেপ দেওয়ার পরে আমরা ওই ২ জনে মিলে আর্মটা তৈরি করি। মেইন কনসেপ্টটা আমাকে হচ্ছে ওইভাবে বলার পরে আর্মটা ওইভাবে তৈরি করি। তৈরি করার পরে বাসায় এসে ওইভাবে কাজ করি, দেখি যে আচ্ছা এটা তো কাজ করতেছে। তখন হচ্ছে মাথায় চিন্তা আসে যে এভাবে তো করা যায়। তো এরপরে হচ্ছে ওইগুলা নিয়ে আমি কিছু আরেকটু টেস্ট করি যে যারা ডিসেবল পারসন তাদেরকে হাত দিলে কি কাজ করবে কিনা। এরপরে আস্তে আরকি এই জার্নিটা শুরু হয়। বাহ! এটা আসলে অনেক মহৎ একটা উদ্যোগ। কারণ আমরা মাঝেই দেখি যে মানে এটা তো খুবই নরমাল যে আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যাদের মানে জন্ম থেকেই হাত নাই বা অনেক মানে কোনো দুর্ঘটনার কারণে তারা হাত-পা মানে হাত নষ্ট হয়ে যাচ্ছে এরকম। এইসব ক্ষেত্রে আসলে তোমার এটা অনেক কাজে দিবে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা তো আসলে তোমার প্রজেক্টটা সম্পর্কে অনেক কিছুই শুনলাম। এবার আমাদেরকে একটা ডেমো দেখাও। তাহলে আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হবে যে এটা আসলে মানে জিনিসটা আসলে দেখতে কেমন বা কিভাবে কাজ করতেছে। ওকে স্যার। আচ্ছা। তো এটা হচ্ছে আমার বায়োনিক আর্ম। তো বায়োনিক আর্মটা কিভাবে কাজ করে যে এখানে দেখা যাচ্ছে যে একটা 3D প্রিন্টেড একটা মডেল। এটা ছিল একটা ওপেন সোর্স আর ওপেন ভার্সন আরকি। তো আমি কাজ করছি কি এটা হচ্ছে 2nd ভার্সন। তো এটা হাতের ভিতরে কিছু ইলেকট্রোড লাগানো আছে দেখা যাচ্ছে। তো ওই যে কাগজের যেই পার্ট গুলা লাগানো আছে না ওগুলো হচ্ছে ইলেকট্রোড। তো ওগুলা থেকে হচ্ছে সিগন্যাল নিচ্ছে। সিগন্যাল নিয়ে আমি হাতে যেরকম করতেছি ঠিক ওরকমভাবে কাজ করতেছে বায়োনিক আর্টটা। তো এইটার ভিতরে হচ্ছে কাজ করছিলাম যে মেশিন লার্নিং মডেলগুলা রান করছিলাম which is a new thing। তারপরে মেশিন লার্নিং মডেলগুলা রান করার পরে এটা হচ্ছে রান করতেছিল যে Arduino কি করতেছিল, এটা এই সময় হচ্ছে পিসিতে সিগন্যালগুলা পাস করতেছিল, প্রসেস হয়ে এখানে Arduino আসতেছিল এবং ওইখানে মডেলগুলা চলতেছিল। তো এ আর এটা হচ্ছে এতটাই প্রিসাইজ ছিল যে কাগজগুলা ধরতে পারত। কাগজগুলা ধরার পরে এখানে হচ্ছে স্ট্র্যাপ ছিল যে আমি কোনো কিছু লাগানোর জন্য বা হাত লাগানোর জন্য আমি ইউজ করতে পারতাম। যেমন হচ্ছে যে বোতল গ্র্যাব করতেছে, বোতল গ্র্যাব করে ধরতেছে, এই যে ছেড়ে দিলে ছেড়ে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে আর্মটা। এই যে বক্স ধরতে যাচ্ছে, এটা বক্স ধরতে পারতেছে। এটা কিন্তু বাইরে থেকে কন্ট্রোল করতেছি না। এটা কন্ট্রোল করতেছি জাস্ট হিউম্যান সেন্স দিয়ে। আমি জাস্ট আর্মটা ধরতে চাচ্ছি অ্যান্ড ধরতেছি অ্যান্ড রোবট আর্মটাও সেই কাজটা করতেছে। বাহ! এটা খুবই সুন্দর। আমরা একটা ডেমো দেখলাম। আচ্ছা, এই জিনিসটা মূলত তুমি তোমার মানে আমরা এই জিনিসটা ব্রেইন দিয়ে কন্ট্রোল করতে পারবো, তাই না? ধরো আমার মানে ধরলাম মানে অনেকেরই তো হাত নাই।
তাহলে ওরা এই ফুল গ্র্যাবিং বা ফুল মানে এই যে যেকোনো কিছু ধরা বা আমরা যে আমাদের আঙ্গুলগুলো মানে নাড়াচাড়া করতে পারি, এই সবকিছু কি আমরা ব্রেইন থেকে কন্ট্রোল করতে পারবো? স্যার এটা ২ ভাবে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে ব্রেন থেকে অ্যান্ড ব্রেনের যখন মাসলটা সিগন্যাল গুলো আসে, তো তখন সেই মাসলের যে টেনশন গুলা হয়, তো ওইখানে আমরা তো ব্রেন থেকে যখন কোনো কিছু ভাবি, তখন হচ্ছে আমাদের শরীরে তো জানি যে ইলেকট্রিক সিগন্যাল গুলো আসে না। তো ওই ইলেকট্রিক সিগন্যাল গুলা থেকেও কন্ট্রোল করা যায় অ্যান্ড ডাইরেক্টলি ব্রেন থেকেও কন্ট্রোল করা যায়। মানে ২ ভাবে কন্ট্রোল করা যায়। বাহ! এটা খুবই সুন্দর। আচ্ছা তুমি অলরেডি মানে কয়েকবার বলছো যে তুমি Arduino ইউজ করছো বা ধরো এখন এই ভিডিওটা দেখে অন্য কেউ চাচ্ছে যে এমন একটা কিছু করবে। তাহলে মানে তারা কি জিনিসগুলো শিখলে এরকম একটা জিনিস তৈরি করতে পারবে? অর্থাৎ তুমি ফুল টেকনোলজিটা আমাদেরকে একটু জানাও। প্রোটোটাইপিং এর জন্য স্যার ইনিশিয়ালি আমি Arduino Nano ইউজ করছিলাম। পরবর্তীতে হচ্ছে Raspberry Pi ইউজ করছি। দেন পরবর্তীতে আ এটা ইউজ করার জন্য ESP32 ইউজ করছি। এখন এগুলা হচ্ছে যে কেউ যদি এটা বানাইতে চায়, তাহলে হচ্ছে ফার্স্ট এ Arduino কি এটা নিয়ে জানতে হবে একটু। তো এটা নিয়ে শিখতে হবে। এটা নিয়ে YouTube এ অনেক রিসোর্সেস আছে। ESP32 নিয়েও অনেক রিসোর্সেস আছে। Python বা হচ্ছে Python কিভাবে ইউজ করে Raspberry Pi দিয়ে এগুলো নিয়েও অনেক রিসোর্সেস আছে। তো আমি হচ্ছে ফার্স্টে যেভাবে করছি যদি সেটা একটু আগে বলি। তো আমি ফার্স্টে একটা সিমুলেশন করছি VPython দিয়ে রিয়াল টাইমে হচ্ছে হ্যান্ডের যে মুভমেন্ট গুলা। তো ফার্স্টে বড় প্রজেক্ট গুলাতে কি হয় এটা আমি আগে বলি। যেমন যদি বলি যে Tesla যদি রোবট যদি বানাতে চায় একটা, যেমন হচ্ছে একটা রোবট বানাইছে। তো ওইটা কি করছে? ওইটা তো ফার্স্টে বিল্ড করাতে। ওইটার জন্য একটা সিমুলেশন করছে যে এটা কাজ করবে কিনা। তো কাজ করানোর জন্য হচ্ছে ফার্স্টে আমি একটা VPython সিমুলেশন তৈরি করছি যেটা রিয়াল টাইমে হ্যান্ডের মুভমেন্ট গুলো ভিজুয়ালাইজ করতে পারে। আমি জাস্ট একটা সেন্সর কিনছি, ওইটা কম্পিউটারের সাথে কানেক্ট করছি, সিমুলেটর কোড করছি। দেন ওইটা অন করার পরে হচ্ছে আমি জাস্ট হাতগুলো যেরকম করছি সেরকম কাজ করে কিনা ওইগুলা সবগুলো আরকি দেখছি। দেখার পরে যখন কাজ করছে, তো তখন হচ্ছে একটা 3D মডেল তৈরি করছি। তো এইটা 3D মডেল তৈরি করার পরে 3D মডেলটা এখন যে 3rd ভার্সনটা ওইটা হচ্ছে 3D মডেল তৈরি করা। দেন 3D মডেল তৈরি করার পরে ওইটা গ্র্যাজুয়ালি রোবোটিক হ্যান্ডে মানে হচ্ছে ইন্টিগ্রেট করছি যে সবকিছু কম্পোনেন্ট গুলা একসাথে ইন্টিগ্রেট করা। এটার জন্য হচ্ছে শিখতে হবে Arduino IDE কিভাবে কাজ করে, PPython ফর ভিজুয়ালাইজেশন, তারপর হচ্ছে হার্ডওয়্যার সেন্সরস লাইক প্রেশার সেন্সর কিভাবে কাজ করে, দেন হচ্ছে ডিসট্যান্স সেন্সর কিভাবে কাজ করে, দেন Raspberry Pi অ্যান্ড Arduino র মধ্যে ডেটা কমিউনিকেশন কিভাবে হয়, দেন হচ্ছে এগুলা যদি মোটামুটি শেখা যায়, তাহলে এই বায়োনিগ্রামটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করা পসিবল। আচ্ছা ধন্যবাদ। আমাদেরকে মোটামুটি সবকিছুই বলছো। আচ্ছা মানে তোমার কাছে তো আসলে শুনে মনে হচ্ছে যে জিনিসটা অনেক সহজ। কিন্তু অবশ্যই এটা এত সহজ ছিল না। তুমি যখন মানে যেমন তোমার কাছে শুনে মনে হচ্ছে যে বাহ! হ্যান্ড মুভমেন্ট গুলো মানে তুমি জাস্ট মানে আমরা যেভাবে বলতেছি এভাবে হয়ে যাচ্ছে এমন তো না। না অবশ্যই তোমার অনেক চ্যালেঞ্জেস ছিল। তোমার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এটা করার সময়? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল হচ্ছে যে বার্নিকাম যখন তৈরি করতেছি, তখন দেখা যাচ্ছে যে সিগন্যাল গুলো একসাথে ম্যাপ করা পসিবল হচ্ছে না। মানে ম্যাপিং করার সময় আমরা তো বার্নিকাম গুলা আমাদের হাতে তো অনেকগুলা মানে ফিঙ্গার আছে। ৫ টা ফিঙ্গার আছে। তো ৫ টা ফিঙ্গার যখন আমার ম্যাপ করতে হবে, তো তখন এটা আলাদা ভাবে ম্যাপ করতে হবে। আমি চাইলে তো আমি একটা আঙ্গুলও নাড়াইতে পারি এবং চাইলে সবগুলো আঙ্গুলও নাড়াইতে পারি। আমার এটা ডিফারেন্টলি ম্যাপ করে বুঝতে হবে যে সিগন্যাল গুলো আসতেছে এই সিগন্যাল থেকে যে আমি কতগুলা আঙ্গুল মুভ করাইতে চাচ্ছি নাকি আমি পুরা হাতটাই মুভ করাইতে চাচ্ছি। তো এটার জন্য যে আমি মেশিন লার্নিং মডেলটা চালাবো, দেন ওই মেশিন লার্নিং মডেলের ভিতরে প্রত্যেকটা সিগন্যাল ডিফারেনশিয়েট করে ওইটা হচ্ছে আমি কোন কাজটা করতে চাচ্ছি, এই জিনিসটাগুলো বোঝা। এই জিনিসগুলো বুঝতে গেলে আবার এখানে অনেক নয়েজ থাকে। যে আমার ব্যাটারি থেকে তো ইলেকট্রিসিটি আসতেছে এবং আমার হাত থেকেও যে সেন্সর গুলো আসতেছে ওখানেও ইলেকট্রিসিটি সেন্স করতেছে। তো ২ টা ইলেকট্রিসিটির ভিতরে একটা নয়েজ থাকবে। তো এই জিনিসগুলোর জন্যে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। দেন হইতেছে যে হাতের যেই টেক্সটাইল সেন্সর গুলা আছে অথবা হচ্ছে প্রেশার সেন্সর গুলা আছে ওইখান থেকে কিছু নয়েজ আসবে। এরকম নয়েজ গুলার জন্যে মেইনলি হচ্ছে প্রবলেম করে যে নয়েজ গুলার জন্য অ্যাকুরেটলি ম্যাপিং করা যায় না। সো অ্যাকুরেটলি ম্যাপিং কিভাবে করা যায়? এই ম্যাপিংটা করতে পারলে হচ্ছে আর্মটা ভালোভাবে কাজ করে। যত অ্যাকুরেট ম্যাপিং করতে পারবো তত ভালোভাবে কাজ করবে।
বাহ! এটা আসলে অনেক চ্যালেঞ্জিং। আর মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। আচ্ছা তুমি এবার তোমার মানে তুমি কি এই জিনিসটা একা করছো? নাকি তোমার কোনো টিম আছে? তোমার টিম মানে যদি কোনো টিম থাকে তাহলে তোমার টিম সম্পর্কে একটু আমাদেরকে জানাও। বা টিমমেটরা কি মানে সেইম ইউনিভার্সিটির কিনা, ব্র্যাকের কিনা? জাস্ট তোমার টিম সম্পর্কে বলো। স্যার আমি এটা হচ্ছে ফার্স্টে শুরু করেছিলাম যখন প্রাইমারি স্কুলের ওখান থেকে, তখন হচ্ছে একা পড়ছিলাম। দেন পরবর্তীতে এটা যে ডেভেলপমেন্ট রিসার্চের জন্য হচ্ছে টিম ফর্ম করা, এটা পরবর্তীতে রিসার্চের জন্য বায়াসে কাজ করতেছি। বায়াসে ওইখানে হচ্ছে আমার সাথে কাজ করতেছে তাজনিয়া তাবাসসুম আলম, ও হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে ওর সাথে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বায়াসে মাহবুব ভাই আছে। মাহবুব ভাই হচ্ছে এর আগে পালকিতে ছিল এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যান্ড এখন হচ্ছে আমাদের সাথেই কাজ করতেছে। তো আমরাই ৩ জন মিলে আরকি বাহিনী কামের উপর এখন কাজ করতেছি। তাজনিয়া তো আমার কাছে ডেটা স্ট্রাকচার করছে, তাই না? জি স্যার। বাহ! খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তোমার এবার আমরা তোমাদের মানে এটার একটা মানে এটার গ্রোথটা নিয়ে কথা বলবো। তোমার এই এই প্রজেক্টটার কি কোনো ইউজার অলরেডি আছে নাকি? বা যদি ইউজার এখনো না থাকে তাহলে কি তোমরা তোমার এই বায়ানিক আর্মটা কি মানে কাউকে দিয়ে টেস্ট করাচ্ছ? বা মানে যদি টেস্ট করায় থাকো মানে আমি মূলত জানতে চাচ্ছি যে ইউজারদের ফিডব্যাকটা কেমন? বা ওরা যেই ফিডব্যাক গুলা দিচ্ছে, ওই ফিডব্যাক গুলা অনুযায়ী কি তুমি চেঞ্জ করতেছো? স্যার এটা হচ্ছে ফার্স্টে একটা কয়েকজন ইউজার দিয়ে আমরা টেস্ট করাইছি। টেস্ট করানোর পরে তাদের ফিডব্যাকটা এরকম ছিল, ফার্স্ট যে প্রোটোটাইপটা ছিল সেখানে ফিডব্যাকটা ছিল এরকম যে, আমি যখন হাতটা ঢুকাচ্ছি তখন হাতটা একটু ভারী মনে হচ্ছে। মানে এরকম বিষয়টা। আমাদের হাত কিন্তু ৫ থেকে প্রায় ১০ কেজির মতো। কিন্তু এটা বোঝা যায় না। আমরা তো অ অ অলরেডি এটা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যাদের হাত নেই তাদের কিন্তু এই জিনিসগুলা ফিল হচ্ছে না। তখন হঠাৎ করে যখন একটা রোবোটিক আর্ম দেওয়া হচ্ছে, তো এটা একটু ভারী মনে হবে। তো এগুলা নিয়ে যত as light as possible বানানো পসিবল, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। পরবর্তীতে সেকেন্ড ভার্শনে হচ্ছে এর প্রবলেমটা তারপরেও ছিল। তারপরে হচ্ছে এখন যে ভার্শনটা কাজ করতেছি থার্ড ভার্শন, এইখানে প্রবলেমটা নাই। দেন এটা আরো কিছু স্পেশাল প্রসেসিং, যেমন হচ্ছে এগুলা সেন্স করতে পারে কিনা যে, আচ্ছা আমি তো রোবোটিক আর্ম একটা লাগাইলাম। এখন এমন যদি হয় যে আমি একটা গরম চা ধরে রইছি, এখন বা হচ্ছে গরম কিছু একটা ধরে রইছি, এর জন্য রোবোটিক আর্মটায় প্রবলেম হইছে। তো তখন কি হবে? তো এই যে একটা সেন্সের একটা বিষয় আছে। আমরা তো যদি গরম কিছু বা ঠান্ডা কিছু ধরি তখন তো আমরা সেন্স করতে পারি। তো এই সেন্সের একটা বিষয় আছে। তো এই সেন্স গুলো আরকি ইমপ্লিমেন্ট করা। দেন আমরা এই সেন্স গুলা থেকে কিভাবে রিঅ্যাক্ট করতে পারি এগুলা ইমপ্লিমেন্ট করা। এগুলো নিয়ে আরকি ইউজার ফিডব্যাক অনুযায়ী কাজ করতেছি। বাহ! এটা আসলেই খুব ইন্টারেস্টিং। আচ্ছা মানে দেখো তোমার কথা থেকে বা আমরা আসলে নরমালি যখন এই রোবোটিক্স জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করি, তখন একটা বিষয় খুব ভালোমতো উপলব্ধি করতে পারি যে মানে আমাদের আমাদের জীবনে মানে যাদের সবকিছুই আছে এটা কত বড় একটা নিয়ামত, তাই না? যেমন দেখো মানে নরমালি আমরা রোবোটিক আর্ম বা এইসব ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি যে আঙ্গুলের মুভমেন্ট গুলো কিন্তু অনেক টাফ, তাই না? মানে ধরো তুমি এমন করতে পারতেছো কিন্তু এই যে আমাদের প্রত্যেকটা আঙ্গুলের মাঝে এত ভাঁজ, এইটা কন্ট্রোল করা অনেক টাফ, তাই না? 25 ডিগ্রি অফ ফ্রিডম আছে যে মানুষের আর্মের মানে হাতের ভিতরে। ওই জিনিসগুলো একটা রোবটে মিমিক করা খুবই টাফ। কারণ 25 ডিগ্রি এতটুকু ছোট জায়গার ভিতরে ইস নট লাইক মুখের কথা আছে আমি বলে দিলাম হয়ে গেল। হ্যাঁ, আস এটা ঠিক। আবার আবার তুমি একটু আগে যেটা বলতেছিলে যে মানে আমরা কোন গরম কাপ বা গরম কিছু বা ঠান্ডা কিছু ধরলে কিন্তু অনুভব করতে পারি। তাই না? কিন্তু একটা রোবোটিক আর্ম কিভাবে সেটা অনুভব করবে? মানে এই জিনিসগুলা চিন্তা করলে আসলে খুব অবাক লাগে যে আমরা মানে আমাদের জীবনে এত আমাদের জীবনে এত কিছু আছে কিন্তু আমরা কখনো এটা উপলব্ধিই করি না। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে দুনিয়াতে এতটাই নিয়ামতের মধ্যে আমরা আছি, যেটা আমরা উপলব্ধি করতে পারি না যতক্ষণ না আমরা আমাদের ইম্পোর্টেন্ট কোনো অর্গান হারাই। তাই না? আচ্ছা মোটামুটি তোমার ফুল প্রজেক্টটা সম্পর্কে জানলাম। তোমার আইডিয়া থেকে শুরু করে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছো বা এখন কোন পর্যায়ে আছে সবকিছুই জানলাম। এইবার তুমি আমাকে তোমার ফিউচার প্ল্যান নিয়ে বলো। খুব কমন একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব যে আজ থেকে ২ বছর পর
তোমার এই ইনিশিয়েটিভটাকে তুমি কোথায় দেখো? স্যার, এটা নিয়ে পরবর্তীতে যে আমি আগে বললাম যে বায়াসে কাজ করতেছি, বায়াসে কাজ করা শুরু করছি। তো ইনিশিয়ালি আমরা এইগুলা নিয়ে বায়োনিকাম নিয়ে ডেভেলপমেন্ট করার পরে আমরা বায়োনিকাম আমরা হচ্ছে যে ৩ জন নিয়ে ৩ জন বায়োনিকাম নিয়ে এখন কাজ করতেছি। তো আমরা ট্রাই করতেছি যে সবকিছু আরকি যে একটা ইউনিক একটা নোভেলটি আরকি বের করা যায় কিভাবে। তো এটা নিয়ে বের করার পরে আমরা ভালো একটা রিসার্চ পেপার পাবলিশ করার একটা প্ল্যান আছে। দেন হচ্ছে এগুলাকে কিভাবে সেমি কমার্শিয়াল একটা আ আর্মে পরিণত করা যায় যাতে অ্যাকচুয়ালি মানুষজনের হেল্প হয়। তো মানুষজনের আমি যদি এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেটা মানুষজনের আসলে হেল্প আসতেছে না। তো সেটার তো কোনো আসলে প্রোডাক্টের ভিতরে মানে লাভ নেই আমার। তো আমি এমন কিছু তৈরি করতে চাচ্ছি যেটা আসলেই মানুষজনের কাছে হেল্পফুল হবে। যেমন এটা রিসার্চ প্রজেক্ট হিসেবে বর্তমানে আছে যেটা আ সেন্স করতে পারবে, দেন হচ্ছে কাজ করতে পারবে আর্মের মতো, রেগুলার আর্মের মতো। সো এটা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা দিন আমরা এটা ডেভেলপ করতেছি। তো ২ বছর পরে আমাদের প্ল্যান থাকবে বা ২ বছর পরে আমাদের ভিশন থাকবে হচ্ছে এটা কিভাবে একটা মানুষের কাছে সেমি কমার্শিয়াল একটা আর্মে মানে পরিণত করা যায়। বাহ! এক্সাক্টলি মূলত এটাই জানতে চাচ্ছিলাম যে কারণ একদম শুরুতেই তুমি তুমি আমাদেরকে বলছো যে এই মানে এই বায়োনিক আর্ম গুলো ইউএস বা কানাডাতে আমি জানি না ইউএসএ তে মনে হয় প্রায় $৫০,০০০ তাই না? $৫০,০০০ তো মানে বাংলাদেশে কত? প্রায় ৳৫৫,০০,০০০ টাকার মতো এখন। তো এই ৳৫৫,০০,০০০ দিয়ে তো আসলে একটা মানে একটা কৃত্রিম আর্ম কেনা এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না। তাই মানে তোমরা যদি এই জিনিসটাকে কমার্শিয়ালাইজ করতে পারো, তাহলে তোমরা এটা কত টাকার মধ্যে মানুষকে দিতে পারবে? মানে আমি জানি যে এটা তোমার এখন বলা সম্ভব না। কারণ এখনো তোমরা ওই পর্যায়ে যাও নাই। কারণ মানে আসলে একটা জিনিসকে মানে বিক্রির জন্য যখন প্রস্তুত করা হয় তখন অনেক কিছু চিন্তা করতে হয়। কিন্তু তবুও মানে ৫৫,০০,০০০ মানে এটা তো মানে নরমাল মানুষের জন্য অনেক বেশি। তাই তোমাদের এটা মানে কিরকম রেঞ্জের মধ্যে থাকতে পারে? ফার্স্টে এইখানে তো অনেক কিছু আছে। যেমন হচ্ছে যে আ যখন প্রোটোটাইপ করা হয় তখন হচ্ছে যে Arduino দিয়ে যেমন প্রোটোটাইপটা করলাম। দেন পরবর্তীতে Raspberry Pi তে গেলাম। দেন পরবর্তীতে আরো একটু সার্কিট ডিজাইন করে নিজে একটু টুইক করে কাজবাজ করলাম। কিন্তু যখন কমার্শিয়ালি যাবো তখন কমার্শিয়ালি তো এভাবে যাওয়া যাবে না। কারণ এভাবে গেলে যে কেউ এটা নিয়ে মডিফাই করে বা হচ্ছে কোডগুলা করে সবকিছু মানে অন্যান্য কাজে ইউজ করতে পারবে। তো তখন কি করা হয়? তখন হচ্ছে আ যে ওগুলো হচ্ছে এমবেডেড সি দিয়ে অথবা হচ্ছে সার্কিট ফুললি ডিজাইন করে ওইভাবে আরকি কাজ করা হয়। তো তখন আরকি প্রাইসটা একটু কমে আসে। তো তখন আমাদের ইনিশিয়াল চিন্তা যে আমরা এটা যাতে 60,000-70,000 এর মধ্যে এটা যদি পসিবল হয়, তো এটা হচ্ছে বিভিন্ন ভার্সন থাকবে। তো ফার্স্ট ভার্সন যদি বলি যে আ মানে মডারেট ভার্সন যেটা সেন্স করতে পারবে, সবকিছু করতে পারবে, এটা 60,000-70,000 এর টাকার ভিতরে আরকি যদি পসিবল হয়। কোথায় প্রায় ৫৫,০০,০০০ বা ৳৬০,০০,০০০ আর কোথায় হচ্ছে কত? প ৳৬০,০০০-৭০,০০০ তাই না? আমরা সবসময় দোয়া করব যে তোমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুল হয়। কারণ মানে এটাই আসলে আমাদের আশা যে বাংলাদেশে মানে তোমাদের মতো ব্রিলিয়ান্ট মানুষরাই যাতে মানে দেশটাকে সামনের দিকে নিয়ে যায়। কারণ দেখো মানে অবশ্যই আমাদের দেশের মানে ইকোনমিক কন্ডিশন এমন না যে মানুষ একটা কৃত্রিম হাত কিনবে প্রায় ৫০,০০,০০০ টাকা দিয়ে। কিন্তু যদি ৫০,০০০-৬০,০০০ টাকার মধ্যে এই জিনিসটা আনতে পারো তাহলে সত্যি মানে মানে অনেক মানুষের অনেক উপকার হবে। এটা খুবই মানে আমরা দোয়া করি যে এটা সাকসেসফুল হোক। আর আচ্ছা তুমি কি মানে এখন কি তোমরা মানে কোনো ইনভেস্টমেন্ট বা কোলাবোরেশন বা এমন কোনো কিছু খুঁজছো? যদি ইনভেস্টমেন্ট মানে ধরো মানে এখন তোমাদের যে কাজটা তুমি যেটা বলতেছো যে আসলে অনেক কিছুই করতে হবে। তাহলে মানে যদি তুমি ইনভেস্টমেন্ট খোঁজো তাহলে মোটামুটি কেমন অ্যামাউন্ট খুঁজতেছো? আর মানে সেই অ্যামাউন্টটা দিয়ে তুমি কি কাজ করতে পারবে? আচ্ছা হ্যাঁ, ডেফিনিটলি আমরা এখনো ইনভেস্টমেন্ট খুঁজতেছি। কারণ বায়োনিক্স বা বায়োমেডিকেল এর মানে জিনিসগুলো যদি ডেভেলপমেন্ট করতে যাই তখন হচ্ছে এখানে সেন্সর কস্ট, দেন রিসার্চ এর R&D কস্ট এগুলা খুবই হাই।
তো আমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করব, প্রোডাক্ট ডেভেলপ করার পরে ওই কস্টটা কিন্তু খুবই কমে চলে আসবে। কিন্তু যখন ডেভেলপমেন্ট সাইডে পড়বো, তখন হচ্ছে আমার দেখা যাচ্ছে যে সার্কিট ডেভেলপমেন্ট, দেন হচ্ছে আমার কোনো কিছু কাজ করতেছি কিনা। তো এগুলো আরকি ডেভেলপমেন্ট কস্টটা একটু হাই থাকে। তো এই হাই কস্টের জন্য একটু আমরা হচ্ছে ফান্ডিং খুঁজতেছি। তো আমরা ফান্ডিং এর জন্যে প্রায় এটা মিনিমাম আরকি ৳৪ থেকে ৳৫ লাখ মতো ফান্ডিং এর মতো এটা প্রয়োজন হবে। তো কারণ কি যে যখন আমি যদি হেডব্যান্ড এর কথা বললাম যে ব্রেইন থেকে কন্ট্রোল করা যায়। তো ব্রেইন থেকে যেই কন্ট্রোল করা যায় এই সেন্সরটার দামই প্রায় $৭০০ থেকে $৮০০। দেন হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল গুলার কস্ট যেমন হচ্ছে কার্বন ফাইবার বা নাইলন ফাইবার দিয়ে যদি আমি বডিটা তৈরি করতে যাই, দেন ওইটার একটা কস্ট আছে। দেন যদি একটা যে 25 ডিগ্রি অফ ফ্রিডম, যে হাতে 25 ডিগ্রি পর্যন্ত নড়তে পারবে। তো এই জিনিসগুলার জন্য আমার যে সার্ভো গুলা লাগবে, খুবই স্পেশালাইজড কিছু সার্ভো লাগবে। এইগুলার কস্ট, সার্কিট ডিজাইন করতে কস্ট। আমরা হচ্ছে এই সবকিছু R&D, দেন হচ্ছে এটার পরে হচ্ছে R&D পরে এরপরেও বিভিন্ন স্টেজ থাকে যে রিসার্চ ডেভেলপমেন্ট এর পরে যে আমরা এরপরে হচ্ছে কিভাবে কাজে লাগাবো বায়োনিকামটা, কিভাবে হচ্ছে পাবলিশ করব। এগুলোর পিছনে কিছু টাকা খরচ হয়। এরকম প্রায় ৳৪-৫ লাখ মতো আরকি মিনিমাম আরকি লাগে। আচ্ছা, তাহলে মানে প্রায় ৪-৫ লাখ টাকা হলে তুমি মানে ফার্স্ট ভার্সনটা মোটামুটি আনতে পারবে। কিন্তু মানুষের কাছে বিক্রির জন্য নিয়ে যেতে চাইলে আসলে আরো বেশি লাগবে, তাই না? প্রায় ১০-১২ লাখ টাকা তো লাগবেই ফার্স্ট এ। যাই হোক, আমরা আশা করব যে কেউ যদি চায় এখানে তোমাদের এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে, তারা যাতে তোমার সাথে কনট্যাক্ট করে। আমি অবশ্যই তোমার কনট্যাক্ট ইনফরমেশনটা পরে দিয়ে দিব, শেয়ার করে দিব এই ভিডিওর সাথে। আচ্ছা, তাহলে রাতুল, ধন্যবাদ। মোটামুটি সবকিছুই আমরা জানতে পারলাম। আচ্ছা, লাস্ট একটা কথা বলো যে মানে তোমার মানে বর্তমানে দেখো আসলে আমাদের মানে এই নিজেদের ইনিশিয়েটিভ গুলোই যদি মানুষ সাপোর্ট করে তাহলে কিন্তু দেশটাকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব, তাই না? তোমার ইয়াংদের প্রতি তোমার কি অ্যাডভাইস থাকবে? আর দেখো মানে তোমার যেই প্রজেক্টটা, এটা তো ডেফিনিটলি খুব সহজ ছিল না জার্নিটা। তাই এমন অনেক সময় অবশ্যই ছিল যে তোমার মনে হচ্ছিল যে এখন বাদ দিয়ে দিবে, আর কন্টিনিউ করবে না। আমার নিজের এরকম অনেক হয় যে আমি একটা জিনিস শুরু করলাম, হাফ পর্যন্ত করলাম বা কিছুদূর করলাম, করার পরে আমার মনে হচ্ছে যে না আমি এটা আর কন্টিনিউ করব না, ওখানেই শেষ। কিন্তু তুমি যেহেতু এতদূর চলে আসছো তাই অবশ্যই মানে তোমার মধ্যে ঘুরে দাঁড়ানোর একটা প্রবণতা আছে, তাই না? তুমি এই জিনিসটা আমাদেরকে একটু শেয়ার করো। ইয়াংদেরকে তুমি একটা সাজেশন দাও যে আসলে আমরা যখন একটা কিছু শুরু করব, তাহলে অবশ্যই আমাদের মাঝে এমন সিচুয়েশন আসবে যে মনে হবে সব বাদ দিয়ে দেই বা অন্য কোনো কিছু শুরু করি। কিন্তু যদি আমাদের টার্গেট থাকে, মানে একটা মহৎ কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কিভাবে সেটার পিছনে লেগে থাকা যায় বা মানে কিভাবে বাদ দিতে যেয়েও কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, এই জিনিসটা আমাদেরকে জানাও। আচ্ছা, এখানে বলবো যে পারফেক্ট কোনো আইডিয়ার পিছনে যে আসবে একসময়, এই জিনিসটা যাতে না ওয়েট করে আমরা যাতে শুরু করে দিই। আসলে বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন শুরু করে দিই একটার পর একটা আইডিয়া আসে। যখন আমরা কাজ করতে থাকি তখনই আইডিয়া আসে। যখন আমরা ভাবতে থাকবো যে আচ্ছা আইডিয়া তো আসবে একসময়, তখন হচ্ছে আমরা কাজ করব। কিন্তু না, তখন কাজ করলে আসলে হবে না। আসলে আইডিয়া যখন আমরা কাজ করতে থাকবো তখনই আইডিয়া আসবে, অ্যান্ড তখনই মেইন জিনিসটা হচ্ছে শুরু করে দেওয়া। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার ফার্স্টে সায়েন্স ফেয়ারে প্রায় 6 অথবা 7 এ থাকতে হচ্ছে আমি সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করছিলাম। তো তখন হচ্ছে আমার ফার্স্ট প্রজেক্ট ছিল হচ্ছে একটা ডায়নামো। ডায়নামো কি? যে আচ্ছা কি আছে? মোটর আছে একটা, তাই না? মোটরের ভিতরে তো আমি ডায়নামোতে যেটা পড়ছি ওইটাই আছে। তো আমি কি করছিলাম? আমি একটা খেলনা গাড়ি থেকে মোটর খুলে নিচ্ছিলাম। মোটর খুলে সায়েন্স ফেয়ারে যে আমি হচ্ছে উল্টা দিক দিয়ে ঘুরাচ্ছিলাম। স্যার দেখেন এই যে এটা তো ডায়নামো। ডায়নামো এটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। লাইট জ্বলতেছে স্যার। দেখেন কত কিছু হচ্ছে। তো এই জিনিসটা সে কিন্তু আমাকে ক্রিটিসাইজ করে নাই। সে আমাকে যে এত ছোট একটা বাচ্চা, সে কিন্তু ডায়নামো মানে মোটর একটা খুলে এনে লাইট জ্বলতেছে এটা সে দেখছে। তো এটা সে বুঝতে পারছে। এটার জন্য বলছিল। সে জাস্ট আমার এন্ড এর পরবর্তীতে আ ক্লাস 7 এর একটা ছেলে
আমাকে বলতেছিল যে, "ভাইয়া আপনি তো প্রায় জেনারেটর বানায় ফেলাইছেন।" তো তখন আরকি জিনিসগুলা তখন আমি কম্পিটিশন ঠিকই জিতি নাই। এটা তো জানা কথা যে ডায়নামো দিয়ে কিভাবে কম্পিটিশন জিতবো। জাস্ট একটা মোটরসাইকেল নিয়ে গেছি। ঠিক আছে? কিন্তু যে একটা জিনিস বলছিল যে ক্লাস 7 এর একটা বাচ্চা যে, "তুমি ডায়নামো বানায় ফেলছো ভাইয়া, এটা কিভাবে করছো? এটা তুমি জানলা কিভাবে?" এই জিনিসগুলো আরকি মোটিভেট করে। সো সেলিব্রেট করা যে নিজের সাকসেস গুলার যে হয়তোবা কোনো কম্পিটিশন এ পার্টিসিপেট করলাম বা জিতলাম না। কিন্তু ওই ছোট, ছোট মোমেন্টস গুলা যেগুলো এনজয় করতেছি আমরা, এই জিনিসগুলো যাতে একটু এনজয় করি আমরা, এগুলো সেলিব্রেট করা, নিজেকে একটু ট্রিট দেওয়া যে আমি এটা করতে পারছি। তো এই জিনিসগুলা যাতে থাকে, এই জিনিসগুলা থাকলে আস্তে, আস্তে অনেক দূর আগানো যায় আসলে। এক্সাক্টলি। মানে তুমি খুব ইম্পোর্টেন্ট একটা মানে খুব মানে একসাথে তুমি অনেকগুলো ইম্পোর্টেন্ট কথা বলে ফেলছো। যেমন তোমার ফার্স্ট কথাটা খুবই সুন্দর ছিল যে আমরা আসলে সবসময় চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে আমরা এই অনেক প্ল্যান করতেছি আর অপেক্ষা করতেছি একটা পারফেক্ট সময়ের জন্য। যে যখন ওই পারফেক্ট সময়টা আসবে তখন আমরা জিনিসটা শুরু করব। এরকম একটা মানে খুব ফেমাস একটা কোট আছে যে, "ডোন্ট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট, টেক a moment and make the moment perfect" অর্থাৎ তুমি মানে তোমার কখন পারফেক্ট সময় আসবে, তারপর তুমি শুরু করবে এইটার জন্য ওয়েট করার দরকার নেই। বরং তুমি একটা সময় শুরু করো আর সেটাকেই তুমি পারফেক্ট করো। আর আরেকটা কথা খুব ভালো কথা বলছো যে, আসলেই আমাদের ক্ষেত্রে যেটা হয় যে, মানে আমরা অনেক সময় কোনো একটা কিছু করি আর আমরা এক্সপেক্ট করি যে কেউ এটাকে অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু যেটা রিয়াল লাইফ এ যেটা হয় যে মানুষ এটা অ্যাপ্রিশিয়েট না করে বরং এটার ভুল খোঁজা শুরু করে। যেমন তোমার ওই সময় যদি মানে ভুল খোঁজা শুরু করত, তুমি কিন্তু ওখানেই থামতে। তুমি কিন্তু আর কখনো সাহসই করতে না যে না এটা কি করা যায়। তাই আমি আশা করব যে আপনারা যারা এটা দেখতেছেন, আপনাদের বাচ্চা-কাচ্চারা যদি কখনো গাড়ি-টাড়ি ভেঙে ফেলে ওদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন। কার কারণ দেখা যাবে যে এই ছোট, ছোট জিনিসগুলো থেকে ওরা অনেক বড় কিছু করে ফেলবে। আচ্ছা রাতুল, তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম। আর যেটা ফার্স্ট এই বলছি যে তোমার অনেকগুলো প্রজেক্ট আছে। কিন্তু তোমার সবগুলো প্রজেক্ট তো আজকে আমাদের জানা সম্ভব না। কিন্তু আমরা অবশ্যই অন্য কোনো ফ্রি সময়ে তোমার কাছ থেকে বাকি প্রজেক্ট গুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? তোমাকে অনেক, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আশা করি তোমার এই প্রজেক্টটা আশা করি খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই আশা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকের এই সেশনটা এখানেই শেষ করছি। আমার আমার জাস্ট একটাই উদ্দেশ্য যে আমরা যাতে আমাদের লোকাল স্টার্টআপ গুলাকে বা আমার পরিচিত মানুষজনদেরকে যাতে আমরা একটা মানে ডিরেক্টলি যদি সাপোর্ট করতে নাও পারি, তবু যাতে মেন্টাল একটা সাপোর্ট দিতে পারি। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা ডিরেক্টলি এই কাজগুলোতে ইনভলভড হব। এটাই সবার কাছে আশা। আর আমি চেষ্টা করব যে আমার ফ্রি সময়গুলোতে এরকম আমার পরিচিত মানুষদের বিভিন্ন স্টার্টআপ গুলো বা প্রজেক্ট গুলোকে সামনে আনার জন্য। ধন্যবাদ সবাইকে।